কি বললা ভাই? ভালো লাগছে তুমি নিউজিল্যান্ডের ইয়ের মতো করলা না, মন্ত্রীদের মতো, তাহলে তার একটা এখানে কেসে যাইত। আচ্ছা বিসমিল্লাহ। দেখো স্থির তড়িৎ, স্থির তড়িৎ, হ্যাঁ দেখো আজকে, হ্যাঁ কাল লেকচারে কনসেপ্ট গুলো সব পরে দেবো, আর তোমাদের ইনশাআল্লাহ তোমার 3টা করে অধ্যায় পড়ানোর পর রিভিশন দিতে হবে। রাফিং এর দিয়ে এলো। আচ্ছা এখন এখানে স্থির তড়িৎ, সবার আগে দেখো আমরা চার্জ নিয়ে একটু আলোচনা করি, চার্জ কেমন করে সৃষ্টি হয়, কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা যেমন দেখো তোমরা কেমিস্ট্রি অলরেডি দেখে আসছো, যে মনে করো সোডিয়াম যদি আমি কোনো পরমাণুর কথা বলি, তাহলে বলো এটা কি চার্জিত আছে? না, তাহলে কি এখানে চার্জ নাই? চার্জ তো আছে, কিন্তু মানে এটা চার্জিত অবস্থায় নেই। তাহলে চার্জ আছে তবুও তোমরা বলতেছো যে এটা চার্জিত অবস্থায় নাই, এর কারণ হচ্ছে এটা চার্জের কোনো বৈশিষ্ট্য শো করবে না এখন। যদিও তোমরা জানো যে ভিতরে কি আছে বলতো, এর ভিতরে 11টা প্রোটন আছে, তার বাইরে 11টা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো চার্জ কিন্তু অবশ্যই আছে, 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, কিন্তু তাও আমরা বলতেছি এর ভিতরে কোনো চার্জ নাই। এটা বলার কারণ হচ্ছে এই সোডিয়াম এখন কোনো চার্জের বৈশিষ্ট্য শো করবে না। হ্যাঁ, তাহলে কোন একটা পরমাণু বা কোনো কিছু বস্তু চার্জের বৈশিষ্ট্য তখনই দেখাবে যখন সেখানে এক্সট্রা চার্জ থাকবে। যখন আমরা বলি যে সোডিয়াম প্লাস, ঠিক আছে, ধরো সোডিয়াম প্লাস বললাম, একেবারে ফেমাস উদাহরণ, এর মানে কি, যখন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়া হয়, তাহলে বলতো এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে কয়টা? 10টা। তাহলে 11টা প্রোটন, প্রোটন মানে কি প্লাস চার্জ, 11টা 10টা ইলেকট্রন, ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বলতো 10টা নেগেটিভ 11টা পজিটিভ, তাহলে মোট কটা থাকলো? মোট একটা পজিটিভ চার্জ থাকলো। এই জন্য এখানে একটা পজিটিভ চিহ্ন দেওয়া হয় যে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস মানে কি একটা এক্সট্রা তার কাছে প্লাস চার্জ আছে। সেটা কখন? যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। ইলেকট্রন কেউ যদি গ্রহণ করে তাহলে এক্সট্রা নেগেটিভ চার্জ হবে, ঠিক আছে? তার মানে মনে রাখবা প্লাস দিলেও তো ওটাকে চার্জ বোঝায়, মাইনাস দিলেও তো ওটাকে এক্সট্রা চার্জ বোঝায়। হ্যাঁ এক্সট্রা চার্জ বোঝায়। যেমন তুমি ক্লোরিন মাইনাস লিখতে পারো, তুমি লিখলা মনে করো Cl মাইনাস লিখে দিলা, ঠিক আছে? তার মানে এর কাছে এক্সট্রা একটা নেগেটিভ চার্জ আছে। কয়টা? একটা নেগেটিভ চার্জ, অনেকগুলোই আছে, কিন্তু চার্জের বৈশিষ্ট্য শো করার জন্য এক্সট্রা চার্জ থাকতে হয়, ঠিক আছে? চার্জগুলো যদি ব্যালেন্স থাকে, সাম্য অবস্থায় থাকে, নেগেটিভ পজিটিভ সমান থাকে, তাহলে চার্জের বৈশিষ্ট্যগুলো শো করবে না। বৈশিষ্ট্য শো করার জন্য এক্সট্রা চার্জ থাকার লাগবে, আর তখনই আমরা বলবো যে বস্তুগুলো চার্জিত অবস্থায় আছে। Cl মাইনাস এক্সট্রা একটা আছে, নেগেটিভ চার্জ আছে, সোডিয়াম প্লাস এক্সট্রা পজিটিভ চার্জ আছে। শুধুমাত্র সোডিয়াম চার্জ নিরপেক্ষ, যদিও চার্জ আছে কিন্তু চার্জের বৈশিষ্ট্য শো করবে না। বোঝা গেছে? আচ্ছা এবার তাহলে চার্জ বুঝলাম, চার্জিত করার উপায় কি কি হতে পারে এগুলো একটু আলোচনা করব, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে? চার্জ করার একমাত্র মাধ্যম হচ্ছে, মনে রাখবা, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা। কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে সেক্ষেত্রে কিন্তু চার্জিত হইতে পারবে। এখন ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ অনেক ভাবে করে, তুমি দেখো এই যে এটাকে ঘষাঘষি করলেই দেখবা যে এখান থেকে কাগজগুলো তুলতেছে, শীতকালে বেশি হয়, ঠিক আছে? ঠিক আছে, তার মানে দেখো তুমি চার্জিত করার একটা মাধ্যম বলতে পারো যে ঘর্ষণ। এই যে ঘর্ষণ করলে আমরা বস্তুকে চার্জিত করতে পারি। 9-10 দেখছো, কলেজে আসে না, তাহলে লিখে দিচ্ছি। ধরো একটা দণ্ড ছিল, একটা মনে কর কাপড়, ঠিক আছে? ঘষাঘষি করলা, দেখলে একটা প্লাস হইলো, একটা কি হইলো বলতো? মাইনাস হইলো। কে প্লাস কে মাইনাস হয় কেমিস্ট্রিতে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, বা ইলেকট্রন আসক্তি বলে একটা কথা আছে। যার ইলেকট্রনের আসক্তি বেশি থাকবে সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে নিবে। এখানে এই কাপড় দণ্ডের মনে করো ইলেকট্রন আসক্তি বেশি, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে নিবে। ইলেকট্রন গ্রহণ করলে দুইটা মাইনাস চার্জ বেশি হয়ে গেল, আর সেই ইলেকট্রন বর্জন করছে, দুইটা প্লাস চার্জ এক্সট্রা হয়ে গেল, ঠিক আছে? তাহলে ঘর্ষণের মাধ্যমে, আবার তাপ দেওয়ার মাধ্যমে, তুমি তাপ দিলে কি হয়, সে শক্তি ইলেকট্রনকে একটা শক্তি বা ফলে শক্তি থেকে বের হয়ে আসে। এগুলোর মাধ্যমে কোন একটা বস্তুকে, পরমাণুকে চার্জিত করা সম্ভব, ঠিক আছে? তাহলে চার্জ কি যদি মনে রাখতে পারো, চার্জ হচ্ছে পদার্থের একটা কণার একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো, ঠিক আছে? আর প্রত্যেক চার্জেরই একটা সামান্য ভর থাকে, ভর কিন্তু থাকে, খুবই ক্ষুদ্র হলেও ভর থাকে।
যেমন একটা ইলেকট্রনে কিন্তু ভর আছে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের চার্জ তোমরা জানো কতটুকু, যে একটা প্রোটন অথবা একটা ইলেকট্রন এদের কিন্তু চার্জের মান পরস্পর সমান হয়, ঠিক আছে, মান সমান হয়, প্রোটনের প্লাস ইলেকট্রনের মাইনাস। মানটা কত হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অলরেডি কেমিস্ট্রি দেখে আসার কথা। তাহলে একটা ইলেকট্রন বা একটা প্রোটনের কাছে কতটুকু চার্জ থাকে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। দেখো মানটা খুবই কম, বুঝতে পারছো? আচ্ছা, প্রোটনের কাছে এত পরিমাণ প্লাস চার্জ থাকে, ইলেকট্রনের কাছে মাইনাস চার্জ থাকে, বাট আমরা ই দিয়ে এটাই প্রকাশ করবো, ঠিক আছে। সামনে এখানে পি লেখা হয় না, ই লেখা মানে এটাই, বোঝা গেছে? আমরা সাধারণত মনে রাখবো এই মানটাকে ই দিয়েই লিখি, পি দিয়ে লিখি না। ই মানে ওই মানটা, আসলে ওই মানটা, ঠিক আছে, ই ইলেকট্রন থেকেই আসছে, ঠিক আছে, বাট ই হচ্ছে ওই মানটাকে বোঝাচ্ছে। আপনি প্রোটনের মান বের করতেছেন, আমাকে ই দিয়ে প্রকাশ করতেছেন, ওটা ই, জাস্ট ই এর ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে প্লাস, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস, ঠিক আছে। আমি জাস্ট এই মানটা লিখলাম যে ই এর মান হচ্ছে এত, ঠিক আছে। হ্যাঁ, ওখানে প্লাস ইউজ করব আর ইলেকট্রনের বেলা সামনে মাইনাস ইউজ করব, বাট মানটা তো ই এর সমান, ঠিক আছে, তো ই রাখা হয়। আমি ই একটা মান লিখছি, ইলেকট্রন বললে আমি সামনে মাইনাস ইউজ করে দিব, প্রোটন বললে প্লাস ইউজ করে দিব, বাট চার্জের মানটাকে আমি ই বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে চার্জের কাহিনী কিসা বোঝা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার সেকেন্ড টপিক হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন আলোচনা করব, ঠিক আছে। কোয়ান্টায়ন ফিজিক্সের ভাষা প্যাকেজ বলতে বোঝা যায়, প্যাকেজ প্যাকেজ আকারে থাকে, ঠিক আছে। কোয়ান্টাম ওখান থেকে আসছে বলতে পারো, কোয়ান্টাম ওখান থেকে আসছে, ঠিক আছে। চার্জের কোয়ান্টায়ন, কোয়ান্টায়ন। আচ্ছা, এই টপিকের নাম কি? চার্জ। যে চার্জ নিয়ে আমরা জানি কিনা, যে কিভাবে চার্জ সৃষ্টি হয়, কি চার্জ। খেয়াল করে দেখো, ধরলাম একটা চিপসের, ঠিক আছে, একটা চিপসের প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা, বোঝা গেছে। একটা চিপসের প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা, এগুলাকে কোয়ান্টাইজেশন বলে, টাকা চিহ্ন এটা, ঠিক আছে। আচ্ছা, 10 টাকা, টাকা দেখায়, যাই হোক ডবল লিখতে পারি আমি, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে বলো তো, তুমি যদি বাজারে 20 টাকার চিপস কিনো, তাহলে কয়টা প্যাকেট কিনছো? 2 প্যাকেট। তুমি যদি 50 টাকার চিপস কিনছো মনে করো, ঠিক আছে, তাহলে 5টা প্যাকেট কিনছো। কিন্তু তুমি যদি বাসায় এসে বলো যে আম্মু আমি 55 টাকার চিপস কিনছি, তাহলে আম্মু কি করবে? হ্যাঁ, মারে দিছি, ঠিক আছে। কেন মারে দিছি খেয়াল করে দেখো, ওই মার্কেটে চিপসের প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা, তো 55 টাকার চিপস আমাকে দিবে না, ঠিক আছে, কখনো দিবে না, অর্ধেক খাই নিবে দোকানদার, সম্ভব না, বুঝা গেছে। তাহলে 55 টাকা কি চিপস থাকতে পারে মার্কেটে? ওই মার্কেটে থাকবে না। এটাকে বলা হচ্ছে কোয়ান্টায়ন, যেটাকে প্যাকেজ প্যাকেজ আকারেই দিচ্ছে, খুলে খুলে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে চার্জের কোয়ান্টায়ন কি বিষয়টা বুঝো, যে মনে করো কোন একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, এইখান থেকে ইলেকট্রন যদি বের করি তাহলে সে কি প্লাস চার্জে চার্জিত হয়, আর বিপরীত ক্রমে ইলেকট্রন দিয়ে দিলে নেগেটিভ চার্জ চার্জিত হয়। ধরো আমি ইলেকট্রনটা বের করছি এখান থেকে, ধরলাম ইলেকট্রন বের করলাম। এখন দেখো তো, তুমি চাইলে একটা ইলেকট্রন বের করতে পারো, একটা ইলেকট্রন বের করলে এখানে কতটুকু প্লাস চার্জ থাকবে, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। যদি আমি দুইটা ইলেকট্রন বের করি তাহলে দুইটা প্লাস চার্জ, আর দুইটা প্লাস চার্জ মানে কি, তুমি সামনে কি করবা, সামনে এখানে 2 গুণ করে দিবা, হ্যাঁ 3.2 বলতে পারো, ইন্টু 10⁻⁻19। আমরা যদি 3টা ইলেকট্রন বের করতে সক্ষম হই, তাহলে সেটা 3টা প্লাস চার্জে চার্জিত হবে, আর চার্জের মান কত হবে 3 ইন্টু এতটুকু। এটা কি বুঝতে পারতেছো? একটা ইলেকট্রনের চার্জ কতটুকু, এতটুকু না, তো একটা ইলেকট্রন বের করলে এতটুকু চার্জে চার্জ দিতে হবে। দুইটা ইলেকট্রন বের করলে চার্জের মান হবে এর ডবল, তো তুমি কি করবে, এখান থেকে 2 গুণ করে দিবা। যদি আমি 3টা ইলেকট্রন বের করি, তো একটা ইলেকট্রন চার্জ তো এতটুকু, 3টা ইলেকট্রন বের করলে চার্জের মান কত হবে, এই ইলেকট্রনের চার্জের 3 গুণ, বুঝা গেছে। ধর আমি n সংখ্যক ইলেকট্রন বের করলাম, তার চার্জের মান কত হবে, n e লিখলাম, বুঝা গেছে। ধর আমি n সংখ্যক ইলেকট্রন এখান থেকে বের করলাম, তাহলে মোট চার্জের মান হবে n e, e মানে কি এতটুকু, বুঝা গেছে। তার মানে খেয়াল করে দেখো, প্রকৃতিতে যে কোনো চার্জ তুমি সৃষ্টি করো না কেন, সেটা ইলেকট্রনের চার্জের গুণিতক সংখ্যক হইতেই হবে, ঠিক আছে।
আমি ধরলাম যেখানে n সংখ্যক ইলেকট্রন বের করার ফলে কিউ পরিমাণ চার্জে চার্জিত হইল। চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। চার্জকে কি দিয়ে প্রকাশ করা হয়? চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। তো তুমি এই যে বস্তুকে কিউ পরিমাণ চার্জে চার্জিত করলা, কিভাবে করে করলা? ইলেকট্রন বের করে করে, বা ইলেকট্রন দিয়ে হইতে পারে। তাহলে হইতে পারে তুমি 10টা ইলেকট্রন বের করছো, 20টা বের করছো, তো ধরলাম তুমি কিউ পরিমাণ চার্জিত করার জন্য এনটা ইলেকট্রন বের করছো। তাহলে মোট চার্জের পরিমাণ কিউ সমান কি লেখা যাবে? এন ই লেখা যাবে না? বোঝা গেছে? কারণ ই মানে কি? একটা ইলেকট্রনের চার্জ। তো আমি এই চার্জ সৃষ্টি করছি কেমন করে? ধরো 10টা ইলেকট্রন বের করে, তো এন এর মান কি 10 দিব, 10টা ইলেকট্রনের সমান চার্জ আমি বের করছি, বা এন এর মান 20 হইতে পারে। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? আচ্ছা, পরীক্ষায় একটা কোশ্চেন দিলে, কোশ্চেন মনে করো এইটা, তোমাকে বলবে যে 7.2 ইন্টু 10⁻⁻18 কুলম প্রকৃতিতে এই চার্জ থাকতে পারে কি পারে না? যেমন তোমাকে একটা কোশ্চেন করছিলাম যে তুমি 55 টাকার চিপস কিনতে পাবা কি পাবা না, আর হইতে পারে তুমি পাইতে নাও পারো, আর হইতে পারে প্রকৃতির চার্জ থাকতে নাও পারে। কেন না পারে কথাটা বুঝো, কারণ চার্জ গুলো ইলেকট্রনিক গুণিতক সংখ্যক হয়, ইচ্ছাও চার্জ হবে না। হয় তোমার চার্জের মান দেখো এত হবে, যে এত হইল, অথবা পরে চার্জটা মতো কত, সেটা 2 ইন্টু গুণ হয়ে যাবে। বুঝতে পারতেছো? পরে চার্জ কত 3 গুণ হয়ে যাবে। তার মানে যে কোনো চার্জ কিন্তু থাকতেছে না এখানে। ইলেকট্রনের সাথে একবার একটা ইলেকট্রন হলে এত চার্জ, দুইটা ইলেকট্রন হলে 2 ইন্টু এত চার্জ, তার মানে ইচ্ছাও চার্জ কিন্তু থাকতেছে না। তার মানে আমি যে বললাম যে প্রকৃতিতে এই চার্জটা থাকবে কিনা, সেটা থাকতে পারে, নাও থাকতে পারে। বোঝা গেছে? তো সেটা চেক করার নিয়ম কি? আমি একটা সুন্দর ঘটনা ধরে নিব। হ্যাঁ, আমি দেখবো যে আসলে এখানে এন সংখ্যক ইলেকট্রন পাওয়া যাচ্ছে কিনা। আমি ধরবো যে ধরলাম তারা চার্জের মান আমাকে কিউ বলে দিছে। চার্জের একক বলতে কি? কুলম। চার্জকে মনে রাখবা কিউ দিয়ে প্রকাশ করা হয়, একক হচ্ছে কুলম, একটা বিজ্ঞানীর নাম। চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, একক কি? কুলম। বুঝা গেছে? আচ্ছা, কুলম বানানো একটু দেখে নিও, আমার ভাই বলতে জিজ্ঞেস করো, আমি নিজে জানি না। আচ্ছা দেখো, এই যে চার্জের মান দিছে না, বলো এন ই। ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে কয়টা ইলেকট্রন বের করে আমি এই চার্জে চার্জিত করছি। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমাকে একটা চার্জের মান বলে দিয়েছে, ধরলাম সেটা কিউ, যে এই চার্জটা থাকতে পারে কিনা। আমি ধরে নিব যে এন সংখ্যক ইলেকট্রন নিয়ে আমি এই চার্জটা বানাইছি। ধরো আমাকে একটা চার্জ দেয়া আছে, আমি ধরলাম যে এন সংখ্যক ইলেকট্রন নিয়ে আমি চার্জটা বানাইছি। এখন আমি এন এর মান বের করব। এন মানে কি? কয়টা ইলেকট্রন। তাহলে একটু এন এর মান বের করব। এন সমান কি? কিউ ডিভাইডেড বাই ই লেখা যাবে। চার্জের মান কত? 7.2 ইন্টু 10⁻18। ইলেকট্রনের মান কত? 1.6 ইন্টু 10⁻19। দেখো এন এর মান কত আসে। যদি এন এর মান পূর্ণ সংখ্যা আসে 10টা 20টা, তাহলে আসলে সেটা চার্জ থাকা সম্ভব। আর যদি আসে যে 7.5টা 5.5টা, তাহলে 5.5টা ইলেকট্রন বের করতে পারবা না, তাহলে ওই চার্জটা থাকতে পারে না। যেমন তুমি কি 55 টাকার চিপস নিয়ে যা বাসায় বলতে পারবা যে আমাকে 5.5টা চিপস দোকানদার দিছে? সম্ভব না। মান আসছে, পূর্ণ সংখ্যা আসছে 45। তার মানে আসলে 45টা ইলেকট্রন দেয়া নেওয়ার মাধ্যমে এই চার্জটা তৈরি করা সম্ভব। যদি মান আসলো 45.5, তাহলে গ্রহণযোগ্য হইতো না। এটাকে আমরা চার্জের কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন মানে কি? প্যাকেজ আকারে থাকা। সম্ভব না, পূর্ণ সংখ্যায় আসতে হবে। নেগেটিভ আসতে পারে, তবে তোমার ভুলে। দেখো তুমি চার্জের মান নেগেটিভ মনে করে বসাই দিছো, ধরো নেগেটিভ দিচ্ছে, তুমি নেগেটিভ বসাই দিছো, তো নেগেটিভ আসবে। ঠিক আছে? বোঝা গেছে? তার মানে পূর্ণ সংখ্যা আসবে, হইতে পারে নেগেটিভ, হইতে পারে পজিটিভ। ঠিক আছে? বাট একটা কথা বলে, এখানে নেগেটিভ দিও, নেগেটিভ বসানোর দরকার নেই। আমরা শুধু এন বের করছি যে কয়টা ইলেকট্রন দেওয়া নেওয়া হয়েছে। তুমি এখানে কি করতেছো? উল্টাপাল্টা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে চার্জের কোয়ান্টায়ন মানে চার্জগুলো প্যাকেজ আকারে থাকে, প্যাকেজ। একটা প্যাকেজে চার্জ কয়টা আছে বলতো? এত কুলম চার্জ আছে, বুঝতে পারতেছো? এই যে একটা প্যাকেজ নিলাম, একটা প্যাকেজে চার্জ আছে এতগুলা, হয়তো আমি একটা প্যাকেট দিব, বা দুইটা প্যাকেট দিব, বা তোমাকে 3টা প্যাকেট দিব। ঠিক আছে? তো তোমার কাছে এতগুলা চিপস চলে আসছে, তার মানে কি? আমি এন সংখ্যক প্যাকেট দিয়ে এতগুলো চিপস তোমাকে দিছি, এন এর মান বের করবো। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আসলেই তোমার কাছে আসে। বোঝা গেছে? এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। আচ্ছা, এবার আজকের আরেকটা টপিক, চার্জের ঘনত্ব। ক্যাটাগরি শুরু হবে এই 3টা টপিক পড়ানোর পর। ঠিক আছে? প্রত্যেক অধ্যায় কিছু স্টাইল থাকে না,
এই অধ্যায় স্টাইল এরকম, প্রথমে পড়া শুরু হবে তারপর ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, চার্জের কি বলবো, ঘনত্ব বলবো, কিছু প্রতীক লিখি, ঠিক আছে। একটা হচ্ছে ল্যামডা, সিগমা, একটা হচ্ছে রো। ঠিক আছে, চার্জ ঘনত্বই বলে, বলতে পারে। ওটা পরে করার সময় বিকেল বেলা, ঠিক আছে, ঘড়ির ছায়ার নিচে চলে আসি ঘনত্ব, ঠিক আছে। এই যে মাইক্রো মিউ। আচ্ছা, চার্জ ঘনত্ব এবার দেখো, এটা আসবে এমসিকিউ তে। ধরলাম একটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে, একটা এল দৈর্ঘ্য একটা জিনিস যার প্রস্থ নাই উচ্চতা নাই, ধরলাম এখানে চার্জ আছে মনে করো কিউ পরিমাণে, চার্জ আছে কিউ পরিমাণে, এর দৈর্ঘ্য মনে করো এল, ঠিক আছে। যদি দৈর্ঘ্য এল থাকে, চার্জ কিউ থাকে, এখানে একটা প্রশ্ন করতে পারে যে একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ আছে, একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ আছে, তো সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই দৈর্ঘ্য, খুবই কমন সেন্স। একক কি দিতে পারে, চার্জের একক কি, কুলম পার মিটার, বুঝা গেছে। আচ্ছা, এবার ধরলাম যে কোন একটা বস্তুর কাছে দৈর্ঘ্য না, একটা ক্ষেত্রফল আছে। ধরো মনে করো এইটা একটা জিনিস দিলাম র্যান্ডমলি, এটা কি আছে, একটা ক্ষেত্রফল আছে। মোট চার্জ মনে করো কিউ, ক্ষেত্রফল হচ্ছে এ পরিমাণে। তাহলে এখানে প্রশ্ন করবে যে একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে, একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে, এটাকে প্রকাশ করা হয় সিগমা দিয়ে। সিগমা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ, বোঝা গেছে। আচ্ছা, এটা সুন্দর একটা নামও আছে, এটাকে বলে চার্জের তলমাত্রিক ঘনত্ব। কি আসছে সাইকেল আছে, কোথায় কেউ আসছে, এটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে। চার্জের তলমাত্রিক ঘনত্ব, তল মানে কিন্তু ক্ষেত্রফল, জানো তো। তাহলে পরীক্ষায় এটাকে কি নামে ডাকবে, তল নিচেরটা না, ভুল করছি, তল মানে ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রফল, তল নিচেরটা কই বলছি, বলি তল নিচেরটা। আচ্ছা, কোনো বস্তুর নিচের অংশটা না, সারফেস, এটা একটা তল, এটা একটা তল, ঠিক আছে, তোমার স্ক্রিন একটা তল। আচ্ছা, তাহলে চার্জের কি বলবে, তলমাত্রিক ঘনত্ব, মনে রাখবা তল মানে ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো কোন একটা বস্তুর কাছে যদি কি থাকে, আয়তন থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে মনে করো, ধর একটা বস্তু হচ্ছে এমন করে, চার্জ গুলো একেবারে সবার ভিতরে আছে, কি পরিমাণ চার্জ আছে, আর এই আয়তন মনে করো ভি, এখানে আমরা রো দিয়ে প্রকাশ করব। রো কি, চার্জ ভাগ আয়তন, ঠিক আছে। দেখো রো কি ছিল, ভর ভাগ আয়তন না, চার্জের ঘনত্ব, ভরের ঘনত্ব না, ঠিক আছে, যে একক আয়তনে কতটুকু চার্জ আছে। বলতো একক কি হতে পারে, সিগমার, সিগমার হবে কুলম মিটার ইনভার্স 2, ক্ষেত্রফল মানে কি 2টা মিটার, অর্থাৎ কি হতে পারে, এর কুলম মিটার ইনভার্স 3, কুলম হচ্ছে সি, সরি কুলম হচ্ছে সি, বুঝা গেছে। পরীক্ষার মতন একবার সারা দায় হচ্ছে এটাই, এলাকে যাই বলো পরীক্ষা দেওয়া হচ্ছে এটাই, সিগমা। সিগমা হচ্ছে কি চার্জের তলমাত্রিক ঘনত্ব। একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ আছে, ল্যামডা, একক ক্ষেত্রফলে বা চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, আর একক আয়তনে কতটুকু চার্জ আছে সেটা হচ্ছে রো বা ঘনত্ব। একটা ছোট একটা ম্যাপ দিয়ে তোমাদের একটা এক্সপেরিমেন্ট করি, ধরো এই যে ক্ষেত্রফলের জন্য দিই, প্লাস জাস্ট আমি চার্জ বোঝানোর জন্য দিছি, ঠিক আছে, যে চার্জ থাকবে সেটা লিখে দিবা, ধরো বিগ ডিল। ধরো এইটা একটা গোলক দিলাম তোমাকে, তো ভালো করে প্রশ্ন দেখবা, গোলক একটা কোশ্চেন দিচ্ছে এখানে সলভ করার জন্য। গোলকের ব্যাসার্ধ মনে করে দেয়া আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই গোলকে পৃষ্ঠতলের উপরে, দেখো ভিতরে কিন্তু কোনো চার্জ নেই, সম্পূর্ণ পৃষ্ঠের উপরে চার্জ আছে, খেয়াল রাখবা। এই পৃষ্ঠের উপর চার্জের মান দেয়া আছে 10 কুলম, ঠিক আছে। সম্পূর্ণ চার্জ কোথায় আছে, গোলকের পৃষ্ঠে বা তলে, তল মানে নিচে না, তল মানে পৃষ্ঠটাকে বলা হয়, পৃষ্ঠের তলে চার্জ আছে 10 কুলম, ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ওটা জিজ্ঞেস করছে হোয়াট ইজ সিগমা, সিগমা কত, আগে থিটার মান লাগবে, থিটার মান কেন লাগবে, হোয়াট ইজ থিটা, থিটা বলতে ঠিক আছে। দেখো সিম্পলি ম্যাথ করে দিচ্ছি, সিগমা মানে কি চার্জ ভাগ ক্ষেত্রফল, চার্জের মান কতটুকু দিচ্ছি, দেখো কিউ ডিভাইডেড বাই এ, লেখো চার্জ কতটুকু 10 কুলম, অবশ্যই এসআই বসাবা।
ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল সূত্র কি? আর থিটা। গোলকের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রফল সূত্র কি? ভুল। একটা ক্লাসে কে আনসার দিতে পারে নাই? তিনজন আনসার দিতে পারে। 4টা পাই আর স্কয়ার। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বৃত্ত না। এই জন্য আমি ম্যাথটা করলাম, পরীক্ষা আসলে ভুল করে দিবা। ঠিক আছে, 4টা পাই আর স্কয়ার। আর এর মান কত বসাবা? 2 সেন্টিমিটার। অবশ্যই এটাকে এই সাইডে মিটার করে নিবা। তো জন্য খেয়াল রাখবা, একটা গোলকের পৃষ্ঠতল না, চার্জ কোথায় আছে? গোলকের পৃষ্ঠে আছে। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার। বৃত্ত হইলে পাই আর স্কয়ার হইতো, বৃত্ত না তো। পরীক্ষায় এমসিকিউ দেয়, স্টুডেন্ট পাই আর স্কয়ার মানে দিয়ে চলে আসে, খেয়াল রাখবা। তাহলে কি বললাম? চার্জের ইন্ট্রোডাকশন দেখছি, চার্জের কোয়ান্টাম, চার্জের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে অধ্যায় ক্যাটাগরি। অধ্যায়ের পরিচিতি বলতে পারো, স্থির তৈরিতে জাস্ট একটা পরিচিতি। হ্যাঁ, চার্জের ঘনত্ব। ক্যাটাগরি এ তে আমরা পড়বো বল, প্রাবল্য, বিভব। কোথায় পড়ছিলাম? মহাকর্ষ বিকর্ষণ অধ্যায়ে পুরো সেম টপিক পড়ছিলাম, বল, প্রাবল্য, বিভব। এখানে একটা যুক্ত হবে, পরীক্ষা এখানে প্রশ্ন আসে না, এই জন্য আমি সবুজ কলম দিয়ে লিখলাম। এটা হচ্ছে ডাইপোল। ডাইপোল জীবনও প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ বোর্ডে 2বার কোশ্চেন আসে না, লিখে দিন। ঠিক আছে, এমসিকিউ আসবে, দেখাই দিন। ক্যাটাগরি বি তে হচ্ছে ধারক ও ধারকত্ব। ধারক ও ধারকত্ব, বোঝা গেছে? অধ্যায় শেষ। 50% কোশ্চেন দেখবে এখান থেকে আছে, 50% পুরাই। আর 50% কোশ্চেন হচ্ছে এখান থেকে আসে। কত হইলো? শেষ। এর বাইরে কোনো সিকিউ আসেনি। ক্যাটাগরি সি সূত্র দেখে নিতে পারো, গাউসের ল। গাউসের সূত্র মনে রাখবে, এখান থেকে সিকিউ জীবন আসে না, এমসিকিউ আসে। বোঝা গেছে? তাহলে এমসিকিউ জন্য জাস্ট আমরা সূত্র নির্ভর কিছু আলোচনা করলেই আমাদের হবে। গাউসের ল থেকে সিকিউ জীবন আসে, জীবন আসবেও না। বোঝা গেছে ইনশাআল্লাহ? তাহলে মোট ক্যাটাগরি কয়টা? ক্যাটাগরি 2টাই বলতে পারো, এটা থেকে সূত্র দেখাই দেবো। এটা পড়াবো না, যখন এটা পড়াবো একসাথে সূত্রগুলো দেখাই দেবো, তাই বলে। ঠিক আছে, আর এখান থেকে তোমার কলেজে প্রশ্ন হবে না, বইগুলো দেখিও 1-2বার প্রশ্ন আসে বলে। তাহলে বল, প্রাবল্য, বিভব, ধারক ও ধারকত্ব। ঠিক আছে, আচ্ছা আজকে ইনশাআল্লাহ বল, প্রাবল্য, বিভব আলোচনা শুরু হয়ে যাবে। যারা মহাকর্ষ বিকর্ষণ অধ্যায় পড়ছে, মনে হবে যে ভাই ওই অধ্যায় শুরু হয়ে গেছে, একই কনসেপ্ট। এবার আসো ক্যাটাগরি এ শুরু করি। বল, প্রাবল্য, বিভবের প্রথম টপিক বল। ঠিক আছে, মনে করো এখানে কিছু পরিমাণ প্লাস চার্জ আছে, চার্জ মনে করো এখানে কিছু পরিমাণ চার্জ আছে। ঠিক আছে, Q1 Q2 দেই, মানটা না দিই, মনে করো ধরলাম যে এখানে এই বিন্দুতে কিছু পরিমাণ চার্জ আছে, চার্জের মান মনে করো Q1। এইখান থেকে আর দূরত্বে চার্জ আছে, একটা বিন্দু চার্জ এখানে মনে করো Q2। বোঝা গেছে? আচ্ছা, এখন তোমরা জানো যে মহাকর্ষ অধ্যায় পড়ে আসে দুইটা ভর সবসময় নিজেকে কি করে? আকর্ষণ করে। কিন্তু চার্জের ক্ষেত্রে দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে, ডিপেন্ড করে যে ধরন কেমন। ঠিক আছে, যদি আমি দেখি যে এইটা মনে করো প্লাস, এটাও প্লাস, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। দুইটা মাইনাস হলে পরস্পর কি করতো? বিকর্ষণ করতো। মনে করো এইটাও মাইনাস, এইটাও মাইনাস, পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু মনে করো এইটা প্লাস, ঠিক আছে, আর এইটা মাইনাস, এখন এরা পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, ম্যাগনেটিজম অধ্যায়টা পরে আছে আমাদের, তোমাদের শর্ট সিলেবাস থাকলে ইনশাআল্লাহ আলোচনা করব। শর্ট সিলেবাস হবে আমাদের, দোয়া করো, এখনো সময় আছে আরো। এইটা মনে করো প্লাস, একটা অধ্যায় করে বাদ দিবে ইনশাআল্লাহ। এটা প্লাস, এটা মনে করো মাইনাস। ঠিক আছে, তাহলে মনে রাখবা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এই বলটা কেমন হবে? বলটা আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা কিন্তু সমান থাকবে। যেমন তোমাকে বলি,
ধরো প্রথম উদাহরণ, এটা মনে করো প্লাস, এটা এটাও প্লাস, ঠিক আছে? তাহলে এ কি করবে, এই Q1টা এটাকে এদিকে ঠেলবে, কতটুকু বলে ধরলাম সেটা হচ্ছে F1 বলে। Q1 এর বিকর্ষণ বল কতটুকু হবে, F1 বল। আর যদি এটা প্লাস এটা মাইনাস থাকে তাহলে এই Q1 কে আকর্ষণ করবে না, অর্থাৎ কোন বল আকর্ষণ করবে, সেম ওই F1 বলই আকর্ষণ করবে। বুঝা গেছে? তার মানে মনে রাখবো চার্জের পরিমাণ চেঞ্জ না করি, জাস্ট মাইনাস প্লাস চেঞ্জ করি, যতটুকু বিকর্ষণ বল পাবো ততটুকুই আকর্ষণ বল পাবো, ঠিক আছে? তা আমরা শুধুমাত্র এখানে বল বের করতেছি, শুধুমাত্র বলের মানটা। এখন এই মানটা বিকর্ষণ ধর্মী হইতে পারে, এই মানটা আকর্ষণ ধর্মীয় হইতে পারে। এই বলের ক্ষেত্রে মনে রাখবা এই বলটা সমানুপাতিক হচ্ছে চার্জ দুইটার গুণফলের। গুণফল যত বড় হবে বল তত বড় হবে। এই বলটা হচ্ছে চার্জের বর্গের ব্যস্তানুপাতিক। দ্রুত যত বড় হবে, এই যে আর দ্রুত নিচ্ছে না, দ্রুত যত বড় করবা এই বল যত দুর্বল হয়ে পড়বে। বোঝা গেছে? দুইটা একসাথে লিখলে কি লিখতে পারবো, এফ সমানুপাতিক উপর হচ্ছে Q1 Q ডিভাইডেড বাই আর স্কয়ার। বোঝা গেছে? সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন দিলে কি দিতে হয়, ধ্রুবক। ধ্রুবকটা হচ্ছে এফ সমান, ধ্রুবক হচ্ছে সি, সি কি পরে বলবো, সি হচ্ছে Q1 Q2 ভাগ আর স্কয়ার। বোঝা গেছে? সি একটা ধ্রুবক, আলোর দেখ না, সি একটা ধ্রুবক। এই ধ্রুবকের পরিচয় কি, এইটা সমান আবার লেখা যায় 1/4 পাই শূন্য মাধ্যমের ক্ষেত্রে ইপসাইলন নট। ঠিক আছে? ইপসাইলন নট কি পরে আলোচনা করবো, আগে দেখে রাখো। সি হচ্ছে একটা ধ্রুবক যার মান হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। ইপসাইলন একটা ধ্রুবক যার মান হচ্ছে, মনে রাখতে পারো, ঠিক আছে? ইপসাইলন নট একটা ধ্রুবক, এর মান হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। বোঝা গেছে? যখন এখানে 4 পাই ইপসাইলন নট এর মান বসাবা তখন এই সম্পূর্ণ মানটা আসবে, যেটা মনে রাখবা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। প্রশ্ন টেনে বই ছিল মনে হয়। বোঝা গেছে? তাহলে মনে রাখবা সি এর মান হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। ইপসাইলন নট এর মান এইটা বসাইলে এই মানটা আসে। ইপসাইলন নট কি, ইপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, এগুলা পরে আলোচনা আসবে। ইপসাইলন মনে রাখবা এটা হচ্ছে যে কোন মাধ্যমের ভেদন যোগ্যতা, আর ইপসাইলন নট লিখলে বোঝাবে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। কিসের ভেদন যোগ্যতা এগুলা পরে পড়বো। এটা হচ্ছে মনে রাখবা ভেদন যোগ্যতা, ঠিক আছে? এই জন্য বলছি পরে পড়বো, মনে রাখবে ধ্রুবকের মান, ঠিক আছে? মনে রাখবা এক এক মাধ্যমের ভেদন যোগ্যতা এক এক রকম হয়। তাহলে ইপসাইলন হচ্ছে ভেদন যোগ্যতা, কিসের পরে আলোচনা আসবে, ঠিক আছে? ভেদ করার যোগ্যতা, ঠিক আছে? আচ্ছা, ইপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। তো আমাদের মনে রাখবা বল পারাবল্য বিয়োগের সবগুলো ম্যাথ, বোর্ডের সবগুলো ম্যাথই তোমার আসছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ইপসাইলন নট ইউজ করবা। বোঝা গেছে? আর ওই মানটা বসালে পুরো মানটা কত আসে, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তো তুমি জাস্ট সি এর মানটা ওইটাই বসে দিবা, তুমি এক্সট্রা ক্যালকুলেশন জাস্ট দেখাইলাম। বোঝা গেছে? এখন এখানে মনে রাখবা মহাকর্ষ বল আর এই যে কুলম্ব বল, এফসি লিখলাম, এফসি মানে কি কুলম্ব বল, আর এফ জি ছিল মনে করো মহাকর্ষ বল। এখানে শুধু কি ছিল, জি M1 M2 ভাগ এখানে ধরো আর স্কয়ার লিখি, ঠিক আছে? এখানে একটা ধ্রুবক ছিল জি, খেয়াল আছে? তো মনে রাখবা এই ধ্রুবকের মধ্যে ছোট একটা পার্থক্য আছে, এটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। মানে সব জায়গায় জি এর মান কি থাকবে, সেম থাকবে। কিন্তু মনে রাখবা এই সি কিন্তু সার্বজনীন ধ্রুবক না, এক এক মাধ্যমের উপর এক এক রকম হয়। এটা হচ্ছে একটা মাধ্যমের জন্য ফিক্স, যদি আমি মাধ্যম চেঞ্জ করে ফেলি সি এর মান কি হবে, চেঞ্জ হয়ে যাবে। শূন্য মাধ্যমে ইসল নট ইউজ করছি না, অন্য মাধ্যমে অন্য ইউজ করবো, ফলে সি এর মান কিন্তু একটু কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, বাট পরীক্ষা শূন্য মাধ্যম দেয়াই থাকবে, না থাকলে পরে আলোচনা করবে কি করতে হবে, তখন তুমি এই যে মানটা ইউজ করবে 9 বোঝা গেছে? এই দুটো ধ্রুবকের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় সেম। এটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপরে নির্ভর করে, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? পরীক্ষায় সি এর একক আছে, সি এর একক কি দেখো, নিউটন মিটার স্কয়ার পার কুলম, ঠিক আছে? তাহলে সি এর একক কি দেখো, তাহলে সি এর একক হচ্ছে, সি এর একক নিউটন মিটার স্কয়ার। দেখো নিউটন মিটার স্কয়ার পার কি, পার কুলম স্কয়ার। এবার খেয়াল করে দেখো সি সমান এইটা না, এবার দেখো সম্পর্ক ব্যস্তানুপাতিক, খেয়াল করছো? সি সমান তো এইটা, তার মানে ইপসাইলন একক বলতে কি হবে, সি এর এককের জাস্ট উল্টা। তুমি লিখতে পারো যে ইপসাইলন এর একক, এটাকে উল্টায় দাও,
কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। পরীক্ষা একক চলে আসে, বোঝা গেছে? আজকে আলোচনা এখানে শেষ করে দিই, ইন্ট্রোডাকশন হয়ে গেছে, আধা ঘন্টা ক্লাস থাক।